ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে সুন্দর একটি টপিকস আলোচনা করার জন্য। একটা বার্নিং ইস্যু আসলে সারা বিশ্বের চিকিৎসকরা যেটা ফলো করে। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়াতে এই মেডিকেল এথিক্সের চর্চাটা কম, যার কারণে আমরা প্রায় ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ব্রেকডাউন দেখতে পাই। একই সাথে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার অবতারণা দেখতে পাই। আজকের টপিকসটা খুবই সেন্সিটিভ। মেডিকেল এথিক্স হচ্ছে যে আমরা যারা, আমি সহজভাবে বোঝানোর জন্য যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট রয়েছে তাদেরও এই বিষয়টা খুবই জরুরি। এখন যারা নতুন ডাক্তার হয়েছেন, ইন্টার্নশিপে জয়েন করেছেন, তাদের জন্য তো আরো বেশি ইফেক্টিভ, নিজের জন্য এবং নিজের সেফটির জন্য এবং পেশেন্টের সেফটির জন্য এবং ডক্টর পেশেন্ট গুড রিলেশনশিপ তৈরি করার জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি। মাই ডিয়ার ফিউচার কলিগস, মেডিকেল এথিক্স আমাদের দেশে আসলে আমরা এত জনসংখ্যার জনবহুল দেশে আমাদের দেশে প্র্যাকটিস করার সুযোগ এবং আমি বলবো আমাদের মেন্টালিটি খুবই কম, নগণ্য। কিন্তু সময় এসেছে এর পরিবর্তন হওয়ার। কারণ মানুষের একটা দেশে যখন বিভিন্ন সেক্টরে প্রবলেম তৈরি হয়, দুর্নীতি, মানুষের মধ্যে এখন এথিক্যাল ভ্যালুটা অনেক কমে গেছে। একইভাবে আমাদের স্বাস্থ্য সেক্টরেও কিন্তু এর বাইরে নয়। এখন মানুষ, আগে চিকিৎসক সংকট ছিল, চিকিৎসকদের মানুষ অনেক বেশি, বলা হয় সৃষ্টিকর্তার পরেই মানুষকে স্থান দিত, এখনো দেয়, আবার ফেলেও দেয়, মাথার উপরে তুলে আবার আছাড় মেরে ফেলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা। সুতরাং এগুলো যাতে কনফ্লিক্ট রেজুলেশন করা যায়, আমি আজকে আমার এই প্রেজেন্টেশনের মাধ্যমে সেই চেষ্টাই করব। ওয়েস্টার্ন কান্ট্রিতে ডাক্তারদের এগেইনস্টে কিন্তু কোনো ফৌজদারি মামলা হয় না, কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল এথিক্স আমাদের সামান্য ডকুমেন্টেশনের কারণে বা মিস্টেকের কারণে, কেয়ারফুল না হওয়ার কারণে আমাদের এগেইনস্টে সেটা হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি আমার প্রেজেন্টেশন শুরুতেই এই টপিকসটা নিয়ে বলবো যে আপনারা জানেন যে চিকিৎসকদের সুরক্ষার জন্য একটা আইন এখনো বাস্তবায়ন মানে পথে, সেটা হলে অনেকটাই হয়তোবা আমরা কিছুটা হলেও সুরক্ষা পাবো। কিন্তু সেখানে দুঃখের বিষয়, সেখানে মেডিকেল এথিক্স নিয়ে, মেডিকেল নেগলিজেন্স নিয়ে ডাক্তারদের বা রোগীদের কিভাবে সেফটির জন্য বোথ পার্টি যাতে স্যাটিসফাইড থাকে সেই বিষয়ে কোনো ক্লিয়ার কাট কনসেপশন মেবি দেওয়া হয় নাই। যাই হোক, আজকে আমাদের যারা জুনিয়র কলিগ রয়েছে তাদের সাথে বলবো হোয়াট ইজ মেডিকেল এথিক্স। মেডিকেল এথিক্স ইজ দ্য সায়েন্স অফ মরালিটি। It is the rules and regulation to guide the member of medical profession when some problem arise during practice of medicine. অর্থাৎ আমরা যারা ক্লিনিশিয়ান রয়েছি, প্র্যাকটিস করতে গিয়ে রোগের চিকিৎসা করার সাথে সাথে আমাদেরকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। আপনারা জানেন অনেক সিচুয়েশন ট্যাকল দিতে হয়, সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একজন নবীন চিকিৎসক উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে অনেক প্রবলেম অ্যারাইজ করে, অনেক এথিক্যাল ইস্যুর সম্মুখীন হয়, যেগুলো সে মিটানোর জন্য হিমশিম খায়, অথবা আমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক সময় যারা এই ফিল্ডে যারা কাজ করে আছে তাদের শরণাপন্ন হয়, সহায়তা নিতে হয়। এই সকল মেডিকেল এথিক্স অথবা কনফ্লিক্ট অফ রেজুলেশন, কনফ্লিক্ট যে সকল অ্যারাইজ করে সেগুলো রেজুলেশন করাই আজকের টপিক্সের উদ্দেশ্য। তাহলে মেডিকেল এথিক্স হচ্ছে আমরা, ক্লিনিক্যাল এথিক্স হচ্ছে আমরা ক্লিনিশিয়ান যারা প্র্যাকটিস করতে গিয়ে যে সকল এথিক্যাল প্রবলেম অ্যারাইজ করে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটাই হচ্ছে ক্লিনিক্যাল এথিক্স। এবং এথিক্স আমরা সবসময় চারটা প্রিন্সিপল দিয়ে সলভ করার চেষ্টা করি। দেয়ার আর 4 প্রিন্সিপল অফ মেডিকেল এথিক্স। ওয়ান ইজ, আমি আগেই বলবো, বারবার বলবো এটা, দ্যাট ইজ রেসপেক্ট টু দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট। অর্থাৎ পেশেন্ট যেটা চায় সেটার প্রতি শ্রদ্ধাবোধ থাকা। দেন বেনিফিসেন্স অফ দ্য পেশেন্ট, দ্যাট ইজ পেশেন্টের ভালোর জন্য, দ্যাট ইজ গুড ফর দ্য পেশেন্ট, যেটা পেশেন্টের ভালো মঙ্গল সেটাই আমরা করব। নাম্বার 3, নন ম্যালফিসেন্স, অর্থাৎ ডু নট হার্ম টু দ্য পেশেন্ট। পেশেন্টকে ক্ষতি করা যাবে না। আমরা উপকার করতে না পারি, আমরা ভালো করতে না পারি, কিন্তু পেশেন্টকে কখনোই ক্ষতি হয় এমন কিছু করব না। আমরা চাইলেই পেশেন্টকে একটা
নার্কোটিক ড্রাগস বা একটা কিছু খারাপ কিছু ওষুধ আমরা দিতে পারি না। আমরা কিন্তু সেই হিপোক্রেটিক ওথ নেওয়া, জেনেভা ডিক্লারেশন 1948 আমাদের শপথ করা চিকিৎসক হিসাবে, সেই বিষয়টাকে বলা হচ্ছে নন ম্যালফেসিয়েন্স, অর্থাৎ কোনো ডু নট হার্ম দ্য পেশেন্ট, দেন জাস্টিস, যে প্রায়োরিটি অফ দ্য লিমিটেড হেলথ কেয়ার। অর্থাৎ আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বে যেখানে স্বাস্থ্য ফ্যাসিলিটি অনেক কম, আপনারা কিছুদিন আগে দেখেছেন আইসিইউ ফ্যাসিলিটি নিয়ে, আইসিইউ নিয়ে মানুষের অনেক সংকট। একটা আইসিইউ বেড কাকে দিবে? যার বয়স 90 বছর বয়স্ক তাকে, নাকি একটা 30 বছরের ছেলে? ট্রায়ালস এর মাধ্যমে নির্ধারণ করা যে আসলে যার 30 বছর, যার তাকেই আমরা দিতে চাইবো, সে যদি বেঁচে যায় তাহলে সে তার দীর্ঘ জীবন পড়ে আছে। এই যে শর্ট আউট করা, এটা হচ্ছে জাস্টিস। অর্থাৎ এই চারটা প্রিন্সিপল, অটোনমি, বেনিফিসেন্স, নন ম্যালফেসিয়েন্স এন্ড জাস্টিস, এই চারটা প্রিন্সিপলকে সমর্থন করে আমরা কিন্তু যে কোনো প্রবলেম, এথিক্যাল প্রবলেম যেগুলো অ্যারাইজ করে সেগুলো কিন্তু সমাধান করা যায়। মাই ডিয়ার অডিয়েন্স, আজকে এই বিশ্বে, এই পরিবর্তনশীল বিশ্বে এবং এই আধুনিক বিশ্বে, অত্যাধুনিক বিশ্বে, যেখানে অর্গান ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, আমাদের দেশে একজন ফিজিশিয়ান হাজারটার উপরে কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। লিভার ট্রান্সপ্লান্টেশন দেশে শুরু হয়েছিল। দেন আপনারা জানেন লিগাল এবং ইলিগাল অ্যাবর্শন ইজ এ রাইজিং ইস্যু টুডেজ ওয়েস্টার্ন কালচার, এবং আমাদের দেশেও এটা। এবং অ্যান্টিনাটাল স্ক্রিনিং, অর্থাৎ বাবা মায়ের যদি কোনো ফ্যামিলিয়াল বা হেরিডিটারি কোনো প্রবলেম, ডিজিজ থাকে, যেমন থ্যালাসেমিয়া বা অন্য কোনো ডিজিজ থাকে, তাহলে আমরা অনেক সময় অ্যান্টিনাটাল স্ক্রিনিং করে যে বেবিটা এফেক্টেড কিনা, অনেক সময় থ্রাপটিক অ্যাবর্শন করাতে বলি, বা অ্যাবর্শন করানো দরকার হতে পারে। অথবা পেশেন্টের, ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউথ্যানাসিয়া বলতে একটা কথা আছে, অর্থাৎ যে পেইনলেস ডেথ, সাফারিং কমানোর মাধ্যমে, এমন কোনো মেডিসিনের মাধ্যমে অথবা কোনো সাপোর্ট উইথড্র করার মাধ্যমে তার মৃত্যুটাকে মানে মানে সাফারিং, মৃত্যুর যে সাফারিং সেটা কমানো। দেন আসেন আমাদের দেশে এখন যে বিভিন্ন ধরনের আপনার যে ইস্যু অ্যারাইজ করছে, নোটিফাইয়েবল ডিজিজ, অর্থাৎ কোভিড-19 হলে জানাতে হবে সরকারকে। প্লাস হয়েছে যদি দেশের আইন যদি আপনার কোনো কিছু জানতে চায়, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল এথিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এমন একটা ডিসিশন আপনাকে দিতে হবে চিকিৎসক হিসাবে যেটা মরালি অ্যাকসেপ্টেবল এন্ড লিগালি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ নৈতিকভাবে সমর্থনযোগ্য এবং লিগালি অ্যাকসেপ্টেবল, আইন দ্বারা সিদ্ধ। তাহলে আমরা মেডিকেল এথিক্স কি কি ধরনের হতে পারে? একটা হচ্ছে যে ক্লিনিক্যাল এথিক্স, আমরা যারা ক্লিনিশিয়ান তারা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ মেনটেন করার জন্য যে সকল এথিক্স আমরা মানি, চারটা প্রিন্সিপল, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এথিক্স। দেন হসপিটাল এথিক্স। হসপিটাল এথিক্স হচ্ছে প্রত্যেকটা হাসপাতালের একটা নিজস্ব রুলস আর রেগুলেশন রয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলি, অর্থাৎ ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল রয়েছে হাসপাতালের। আমাদের এখন যে হাসপাতাল প্রাঙ্গণে বা যে সকল হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, একজন ডিরেক্টর যে সকল সিদ্ধান্ত নিয়ে থাকে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধ থাকা, এগুলো হচ্ছে হসপিটাল এথিক্স, এগুলো মেনে চলা। দেন এথিক্স ইন রিসার্চ, আমরা জানি যে যে কোনো রিসার্চ করতে গিয়ে এথিক্স মানতে হয়। অর্থাৎ আপনি কিন্তু কোনো এথিক্যাল অ্যাপ্রুভাল ছাড়া, এথিক্যাল কমিটির অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু আপনি কোনো রিসার্চ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু একটা এথিক্যাল রিভিউ কমিটি আছে। অর্থাৎ আপনি যদি কোনো রিসার্চ করতে চান তাহলে অবশ্যই তাদের কিন্তু এথিক্যাল বোর্ডের কাছে আপনার প্রোটোকল জমা দিতে হবে, তারপরে আপনি তারা ক্লিয়ারেন্স দিলে তারপরে আপনি রিসার্চ করতে পারবেন। অর্থাৎ কোনো পেশেন্টের অনুমতি ছাড়া বা কোনো রোগীর কনসেপ্ট ছাড়া, তার ইনফর্ম কনসেন্ট ছাড়া, রিটেন কনসেন্ট ছাড়া কিন্তু আপনি তাকে রিসার্চে এলাউ করতে পারবেন না। এথিক্স ইন পাবলিক হেলথ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক এথিক্স এটা হচ্ছে যে আপনি একটা কমিউনিটিতে বা একটা এলাকাতে যে এজ এ হোল সকলের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এমন কোনো বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য যদি কোনো রুলস রেগুলেশন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পাবলিক হেলথ। এই এথিক্স ইন পাবলিক হেলথ, যেমন স্মোকিং ইন দ্য পাবলিক প্লেস, যেমন আমাদের দেশে একটা আইন রয়েছে খাতা কলমে যে পাবলিক প্লেসে স্মোক করা যাবে না। এটা কিন্তু দেখেন, এটা যদি আপনি এথিক্স দিয়ে বিচার করেন, তাহলে যে সিগারেট খায় সে বলবে আমার বাপের টাকা দিয়ে আমি সিগারেট খাবো, আপনার কি? তার মানে দিস জাস্টিফাই দ্য ফার্স্ট প্রিন্সিপল, দ্যাট ইজ অটোনমি, রেসপেক্ট টু দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট অর অ্যাটেন্ডেন্ট। অর্থাৎ সে খেতেই পারে, তার অটোনমি, অর্থাৎ তার যে ডিসিশন মেকিং, যে তার ক্যাপাসিটি, যে আমি সিগারেট খাবো, আমি ডিসিশন নিব, এটাকে রেসপেক্ট করা, এটা কিন্তু ভায়োলেট হচ্ছে। সামটাইম আমাদের কিন্তু মেডিকেল এথিক্স কিন্তু
একটা মানে বৃহত্তর স্বার্থের জন্য কিন্তু ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। এখানে কিন্তু ওই ব্যক্তির যে স্বার্থ সেটাকে কিন্তু বিসর্জন দিতে হবে, এবং আমাদের পাবলিক সেফটি দেখতে হবে যে পাবলিক প্লেসে স্মোকিং করা যাবে না। এটাকে বলা হয় পাবলিক হেলথ, ইথিক্স ইন পাবলিক হেলথ। অর্থাৎ ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ এইটা কিন্তু। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনি তাহলে অটোনমিকে ভায়োলেট করা হচ্ছে, কিন্তু পেশেন্টের কিন্তু অ্যাজ এ হোল জেনারেল পাবলিক স্বাস্থ্যটাকে কিন্তু আপনার দেখা হচ্ছে, অর্থাৎ বেনিফিসিয়েন্স অফ দ্য কমিউনিটি দেখা হচ্ছে। এখানে কিন্তু আপনি অটোনমি ভায়োলেট করছেন, এবং বেনিফিসিয়েন্স ওই যে আমি প্রথমে 4টা প্রিন্সিপাল বলে দিচ্ছি সেই সেটা কিন্তু সমর্থন করে। নাও কাম টু দ্য পয়েন্ট, ভেরি মাচ মানে ডিসকাসড ইস্যু নেগলিজেন্স। কিছু হলেই ডাক্তারের এটা করছে, ডাক্তারের দোষ, কিছু হলে ডাক্তারের দোষ, মানে সবকিছু যত দোষ নন্দ ঘোষ আমাদের দেশে। নেগলিজেন্স, কখন আমরা নেগলিজেন্স বলবো? ব্রিচ অফ দ্য স্ট্যান্ডার্ড কেয়ার কজিং হার্ম, অর্থাৎ যে কেয়ার আপনার পেশেন্টের প্রতি দেওয়ার কথা ছিল আপনি সেটা নেন নাই, পেশেন্ট আপনার বিরুদ্ধে কমপ্লেইন করছে, কম্পেনসেশন অ্যাক্ট, কম্পেনসেশন আপনাকে ফাইন বা কম্পেনসেশন করার জন্য আপনাকে সিভিল কোর্টে মামলা হয় বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের দেশে কিন্তু এই চর্চাটা নাই। আমাদের দেশে হচ্ছে যে একদম ডাইরেক্ট ফৌজদারি মামলা করে দেয়, যেটা আসলে কোনোভাবেই ইথিক্যালি অ্যাপ্রুভ না। আমরা আমরা চিকিৎসক, আমরা মানুষের ভালো করার জন্য, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করি, কখনোই কারো ক্ষতি চাই না, এই শপথ নিয়েই কিন্তু আমরা চিকিৎসক হই। তাহলে ব্রিচ অফ স্ট্যান্ডার্ড কেয়ার কজিং হার্ম, দিস ইজ কল্ড নেগলিজেন্স, মেডিকেল নেগলিজেন্স। মানে হচ্ছে যে আপনার ধরেন ডিউটি ছিল, আপনার মেডিসিন ওয়ার্ডে আপনার ডিউটি ছিল সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত, আপনি 12টা বাজে চলে গেছেন, তারপরে রোগী আসছে, রোগী রিসিভ করা হয় নাই, রোগী দেখা হয় নাই, রোগীটা হয়তো বা কোনো ক্ষতি হয়েছে, এটাই হচ্ছে আপনার মেডিকেল নেগলিজেন্সের মধ্যে পড়ে যাবেন। অথবা আপনি একটা পেশেন্ট ধরেন, আপনার যারা উপজেলায় কাজ করেন, অনেক সময় কুকুরে কামড় দিচ্ছে, আপনি হয়তো বা ভ্যাকসিনেশন করার কথা আপনি জানেন, কিন্তু আপনি ভ্যাকসিনেশন করেন নাই, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। দেন আপনি টিটেনাস দেওয়ার কথা, টিটেনাসের টিকা দেন নাই, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। অবভিয়াসলি একটা উন্ড রয়েছে, সেখানে টিটি দেওয়ার দরকার ছিল, আপনি টিটেনাসের টিকাটা দেন নাই, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। অথবা এক্স রে করার কথা, ডান হাত ডান পায়ের করে ফেলছেন বাম পায়ের, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। এরকম অনেক এক্সাম্পল রয়েছে, দিস ইজ মেডিকেল নেগলিজেন্স। নেগলিজেন্স হলে কখনোই কিন্তু আপনার ক্রিমিনাল কোর্টে মামলা হওয়ার কথা না, সেটা সিভিল কোর্টে বিশ্বের বিভিন্ন দেশে এটা কমপ্লেন করতে পারে। আমাদের দেশে যেমন বিএমডিসি রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন কাউন্সিল, সেখানে কমপ্লেন করতে পারে, কিন্তু ওইরকম কিন্তু স্ট্রাকচার কিন্তু আমাদের দেশে এখনো গড়ে ওঠে নাই। দেন আমি আগেই এই টপিকস গুলো নিয়ে আলোচনা করেছি, 4 components অফ মেডিকেল এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে এটা। দিস ফার্স্ট ওয়ান ইজ অটোনমি, দ্যাট ইজ রেসপেক্ট টু দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের ডিসিশন মেকিং ক্যাপাসিটি, দ্য পেশেন্ট চয়েস টু সিক অ্যাডভাইস, অর্থাৎ রোগী চিকিৎসা নিবে কি নিবে না সেটা রোগীর ইচ্ছা। সে অ্যাকসেপ্ট করতে পারে চিকিৎসা, আপনার চিকিৎসা, অথবা ডিনাই করতে পারে যে আমি আপনার চিকিৎসা নিব না, আনলেস পেশেন্ট ইজ চাইল্ড, আনকনসিয়াস অর মেন্টালি ইনক্যাপাসিটেড। 3টা ক্ষেত্রে, রোগী যদি বাচ্চা হয়, 18 বছরের কম হয়, আনকনসিয়াস থাকে, এবং মেন্টালি ইনক্যাপাসিটেড থাকে, অর্থাৎ মেন্টাল ক্যাপাসিটি নাই তার, এই 3টা কন্ডিশনে কিন্তু সে আসলে তার নিজের ডিসিশন মেকিং ক্যাপাসিটি নাই। এই ক্ষেত্রে কিন্তু আপনি পেশেন্টের যদি অ্যাটেন্ডেন্ট থাকে, অ্যাটেন্ডেন্টের থেকে আপনি পারমিশন নেবেন, অনুমতি নেবেন, অথবা পেশেন্টের ভালোর জন্য বেনিফিসিয়েন্স, অর্থাৎ পেশেন্টের যেটার জন্য যেটা বেটার, সেটাকে আপনি ওই বেনিফিসিয়েন্স যেটা আছে আপনার মেডিকেল এথিক্সে, সেটাকে সমর্থন করে আপনি রোগীর ভালোর জন্য যেটা সেটা করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনি ইমার্জেন্সিতে ডিউটিতে বসে আছেন, একটা রোগী আসছে, সে চেস্ট পেইন, সে আপনি ইসিজি দিয়েছেন ইসিজি করার জন্য, সে ইসিজি করবে না, আপনি কি করবেন? আপনার কাছে মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাক, এমআই, রোগী বলছে না এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এটা আমি চলে যাই, আপনি গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে দেন, হোয়াট উইল ইউ ডু? কিন্তু রোগী রাস্তায় গিয়ে মরে গেল, আপনার গাড়ি ধরবে, এই বেটা রোগী মরলো কেমনে, গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে রোগী মেরে গেছে, তখন বলবে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে রোগী মেরে গেছে, এটা বলতে পারে, আজব বাঙালি। তখন কি করবেন আপনি? আইডিয়ালি নিয়ম হচ্ছে যে পেশেন্টকে আপনি যা কিছু করবেন সবকিছু ডকুমেন্ট রাখবেন। আপনি ওখানে যদি তার টিকেটে একটু লিখে দেন যে পেশেন্টকে অ্যাডভাইস করা হয়েছিল ইসিজি, তাকে কাউন্সিলিং করা হয়েছে যে এটা আপনার হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু সে ডিনাই করছে, সে ডিসচার্জ এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস, সে মেডিকেল অ্যাডভাইসের এগেইনস্টে ডিসচার্জ নিয়ে সে চলে গেছে, দ্যাট উইল প্রোটেক্ট ইউ। দুনিয়ার কোনো দেশের আদালত নাই যেখানে আপনাকে শাস্তি দিতে পারে, আপনি যদি জাস্ট এটুকু নোট ডাউন করেন। Keeping note is very important. Documentation is very important, my dear colleagues. Now come to the point. Patient choice may be irrational. অর্থাৎ ওই যে আমি বললাম যে রোগী আপনি বুঝতেছেন যে এটা তার ইসিজি করা খুবই জরুরি, কিন্তু সে করবে না। অপোজিট ডাক্তার অ্যাডভাইস, ডাক্তার যে অ্যাডভাইস দিচ্ছে তার উল্টা, সে ইসিজি তো করলোই না, সে চলে গেল। ডাজ নট মিন ল্যাক মেন্টাল ক্যাপাসিটি। তার মানে সবসময় পেশেন্ট চিকিৎসা আপনার নাও নিতে পারে, পেশেন্ট আপনার কথা নাও শুনতে পারে, তার মানে এই না যে তার মেন্টাল ক্যাপাসিটি নাই। দেখা গেছে যে বেশি পণ্ডিত, অনেক পণ্ডিত বেশি বুঝতেছে, বলতেছে যে
ডাক্তার সাহেব এরকম ব্যথা আমার আগে অনেকবার হয়েছে, এটা আমি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেন, অথবা সেই মাতবাড়ি করে নিজেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিল। ওকে, দেন দেন হোয়াট উইল ইউ ডু? এখানে বলা হচ্ছে যে ট্রাই টু শেয়ার মোর ইনফরমেশন, অর্থাৎ আপনি ওই তার রোগ সম্পর্কে একটু ডিটেলস বলেন যে আপনি আপনার বুকে ব্যথা ঠিক আছে, আমরা তো আসলে এই ব্যথার লক্ষণ আপনার ঘাম দিচ্ছে, আপনার এরকম ছড়াই গেছে, এটা আপনার হার্ট অ্যাটাকের ব্যথা আমার কাছে মনে হচ্ছে, এবং আপনার রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাইপারটেনসিভ পেশেন্ট, আপনার একটা ইসিজি, বয়স 40-এর বেশি, আপনার একটা ইসিজি করা উচিত। ট্রাই টু শেয়ার দ্য মোর ইনফরমেশন, কারেক্ট পারসেপশন। ওই যে তার বলতেছে যে পেপটিক আলসার, তখন তাকে বুঝাইতে হবে যে না, পেট ব্যথা মানে এই উপর পেটে ব্যথা মানে সবসময় আসলে আলসার না, এখানে কিন্তু হার্টের ব্যথাও কিন্তু অনেক সময় এপিগেস্ট্রিক রিজনে হয়। আপনি তাকে বুঝাইলেন। নেগোশিয়েট, আচ্ছা ঠিক আছে আপনি এখন করবেন না, আচ্ছা আপনি ঘন্টাখানিক পরে যদি মনে হয় আপনার করা উচিত, তাহলে আপনি আসতে পারেন, ইউ আর, আমাদের দরজা সবসময় খোলা। সাপোর্ট, যে আচ্ছা ঠিক আছে আপনি কেন করবেন না, টাকা নাই, আচ্ছা আপনার এখানে টাকা, আপনি 100 টাকা ফি, তো আপনি এটা ঠিক আছে আপনি কারো কাছ থেকে নেন বা দেখেন কারো কাছ থেকে পান কিনা। সাপোর্ট, কেয়ারফুল কমিউনিকেশন টু মেক ডিসিশন, তার সাথে যোগাযোগ রাখেন চেষ্টা সম্ভব। ডিউরিং ইমার্জেন্সি, ইফ পেশেন্ট ল্যাক মেন্টাল ক্যাপাসিটি অফ আনকনসাস, হোয়াট উইল ইউ ডু? যে একটা ইমার্জেন্সিতে বসে আছেন, দেখা যাচ্ছে রোগী অজ্ঞান, যেমন হাইপোগ্লাইসেমিক কমা, পয়জনিং এর পেশেন্ট, স্ট্রিট পয়জনিং, রাস্তা থেকে নিয়ে আসছে, হ্যাঁ, এবং সাবঅ্যাকুয়াটিক হেমোরেজ, এরকম কন্ডিশনের রোগী, আপনার অজ্ঞান রোগী আসছে, আপনি কি করবেন? তখন তো আপনার অনেক সময় রোগীদের ধরে রাস্তা থেকে পুলিশ নিয়ে আসে, রাত্রেবেলা হাইজা পয়জনিং খাওয়া নিয়ে আসছে ইমার্জেন্সিতে, অথবা হঠাৎ করে রোগীর সাবঅ্যাকুয়াটিক হেমোরেজ হয়েছে, স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে গেছে, ডায়াবেটিক পেশেন্ট, হাইপোগ্লাইসেমিক কমা। যদি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট না থাকে, as a clinician I should act for the best interest of the patient. আর্জেন্ট রিসাসিটেশন, যেমন আমি হাইপোগ্লাইসেমিক কমা হলে পেশেন্টকে ব্লাড আইভি নিউট্রিডেক্স দিব, 25% গ্লুকোজ দিব। পেশেন্টে যদি কোনো ট্রাকোস্টমি করা লাগে, ইভেন কোনো সার্জিক্যাল প্রসিডিউর লাগে, ইউ ক্যান ডু অ্যাজ এ ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। যেমন আর্জেন্ট এন্ডোস্কোপি করা লাগে, পিসিআই করা লাগে, আপনি কিন্তু বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট আপনি করতে পারেন যদি অ্যাটেন্ডেন্ট না থাকে ওই মুহূর্তে, অথবা পেশেন্ট যদি আনকনসাস থাকে, অ্যাটেন্ডেন্ট অর্থাৎ কনসেন্ট দেওয়ার মতো কিছু না থাকে, তখন কিন্তু আপনি ইমিডিয়েটলি পেশেন্টের বেস্ট ইন্টারেস্ট, এটা কিন্তু ওই মেডিকেল এথিক্স এর যে বেনিফিসিয়েন্স রয়েছে সেই প্রিন্সিপালকে সমর্থন করে। অর্থাৎ আমি বলেছি কি, যতগুলো প্রবলেম অ্যারাইজ করবে, আপনি মেডিকেল এথিক্স এর ওই 4টা প্রিন্সিপাল দিয়ে সলভ করার চেষ্টা করবেন, যে এটা কি অটোনমিকে রেসপেক্ট করা হচ্ছে, এটা কি বেনিফিসিয়েন্সকে সাপোর্ট করে, নাকি এটা নন ম্যালফিসিয়েন্সকে সাপোর্ট করে, নাকি এটা জাস্টিসকে সাপোর্ট করে। ইফ ক্লোজ রিলেটিভ ইজ দেয়ার অর সরুগেট প্রেজেন্ট, টেক কনসেন্ট। যদি কোনো ক্লোজ আত্মীয় থাকে তাহলে আমরা কনসেন্ট নেই, অবশ্যই চেষ্টা করবেন রিটেন কনসেন্ট নেওয়ার। দিস ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের দেশে প্র্যাকটিস নাই আসলে। এটাই আমাদের জুনিয়র, মাইডার জুনিয়র কলেজ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, যারা আমাকে দেখছেন, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন, যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন, তারা সব সময় মনে রাখবেন, এভরি ডকুমেন্ট, মেডিকেল ডকুমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি রোগীকে সারাদিন অনেক কষ্ট করলেন, ফলো আপ করলেন, রোগী বললো যে আমাকে দেখে নাই, দিন শেষে ডাক্তার দেখে নাই, কমপ্লেন করে, আমাদের দেশে রোগীরা অহরহ করে, ভালো আছে আবার দুষ্ট আছে, বা আপনাকে ডাক্তার হিসেবে মানে গণাই ধরে নাই। সো এভরি টাইম ইউ হোয়াট ইউ ডু, কিপ এ ডকুমেন্ট। আপনি ফলো আপ দিয়েছেন বারবার, মানে 5বার লিখে রাখেন, টাইম ডেট দিয়ে, সময় দিয়ে লিখে রাখেন। ইট উইল প্রোটেক্ট ইউ। লেটার 1, সামটাইম দ্যার ইজ মোরাল ডাইলেমা। যেমন একটা পেশেন্ট, ডাক্তার হয়তো অ্যাডভাইস করছে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য, একটা ইয়াং ম্যান সাফারিং ফ্রম অ্যাডভান্স উইলসন ডিজিজ, যে একটা পেশেন্টের, একটা ইয়াং ছেলে 30 বছর, লিভার নষ্ট হয়ে গেছে, ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ ডিউ টু উইলসন ডিজিজ। ডাক্তার অ্যাডভাইস করছে যে আসলে ওর লিভার ট্রান্সপ্লান্ট করলে সবচেয়ে ভালো, ও দীর্ঘমেয়াদী মানে বেঁচে থাকবে। কিন্তু পেশেন্ট পার্টি বলতেছে অনেক গরিব, তারা এত টাকা, এই লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য 1 কোটি 2 কোটি টাকা লাগবে, এটা তারা ম্যানেজ করতে পারবে না। তারা বলছে ডাক্তার সাহেব আপনারা যেটা এই তার জন্ডিস কমানোর জন্য কিছু ওষুধ দেন, আর এই পানি বের করার, পেটের পানি বের করার ওষুধ দেন। অর্থাৎ দ্য পেশেন্ট পার্টি চুজ অল্টারনেটিভ কনজারভেটিভ চিকিৎসা। ইট ইজ এ ভেরি মরাল ডাইলেমা। এটা এই ক্ষেত্রে আমাদের আত্মসমর্পণ করা ছাড়া কিছু করার নাই। এক্ষেত্রে আমরা পেশেন্ট পার্টি যেটা চাই আমরা সেটা করব। নাম্বার 2 নাম্বার এথিক্স প্রিন্সিপাল ছিল বেনিফিসেন্স। দ্য বেনিফিসেন্স ইজ দ্য প্রিন্সিপাল অফ ডুইং গুড। আমি আগেই বলেছি, দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীর ভালোর জন্য করতে হবে। আমি আগেই বলেছি যে একটা পেশেন্ট গলার মধ্যে মাছ ধরতে গিয়ে কই মাছ ঢুকে গেছে, আর্জেন্ট তার ট্রাকোস্টমি করতে হবে, আপনি একজন ইএনটি সার্জন, আপনি ট্রাকোস্টমি করতে পারেন রোগীর অ্যাটেন্ডেন্ট না থাকলেও, করে আপনি কি কন্ডিশনে আসছিল সেটা ডেসক্রিপশনটা লিখে রাখলেন, এবং পেশেন্টের ট্রাকোস্টমি করে আপনি তাকে লাইফটা সেভ করে দিতে পারলেন। বা পেশেন্টের ইমিডিয়েটলি কোনো ব্লিডিং হচ্ছিল, আপনি তাকে কোনো একটা অপারেশন করে বা একটা ব্যান্ডেজ করে আপনি ব্লিডিংটা বন্ধ করলেন, চিকিৎসা শুরু করে দিলেন, সেটা কিন্তু আপনি কিন্তু পেশেন্টের বেনিফিট অ্যাজ এ ক্লিনিশিয়ান ইউ ক্যান ডু ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। এটা কিন্তু আপনাকে
এথিক্স কিন্তু আপনাকে সমর্থন করবে, এবং এটা লিগালি অ্যাকসেপ্টেবল এবং এথিক্যালি কিন্তু আপনি সেফ, অ্যাকসেপ্টেড। অ্যানাদার এক্সাম্পল ইজ দ্যাট একটা পেশেন্ট মনে করেন 70 বছরের এক বয়স্ক মানুষ, নিউমোনিয়া হয়েছে, তার সিওপিডি আছে ব্যাকগ্রাউন্ডে। এখন এক ছেলে বলতেছে যে এই যাদের সিওপিডি থাকে, অ্যাডভান্স সিওপিডি, তাদের যদি নিউমোনিয়া হয় বা রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করে, তাহলে আসলে ভেন্টিলেশনে দিয়ে খুব বেশি একটা লাভ হয় না, মানে এই সকল রোগী ব্যাক করে না আইসিইউ থেকে। এই সকল ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা একটু রিলাক্টেন্ট টু সেন্ড দ্য পেশেন্ট ইন আইসিইউ। এখন তার 3টা ছেলে, এক ছেলে ধরেন লন্ডন থাকে আর 2 ছেলে দেশে, বড় ছেলে ছোট ছেলে। বড় ছেলে চাচ্ছে যে কন্টিনিউ ভেন্টিলেশন আনটিল নিউমোনিয়া রিজলভ ইন এ ক্রিটিক্যাল ইল পেশেন্ট, মানে আমার বাবাকে আইসিইউতে নিয়ে যান, আপনারা ইন্টিবিউট করে রাখেন, ভেন্টিলেশনে দিয়ে রাখেন, যতদিন যদি নিউমোনিয়া ভালো হয়ে যায় তাহলে আমার বাবা আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, চিকিৎসক হিসাবে তার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত ফর দ্য বেনিফিসিয়েন্স অফ দ্য পেশেন্ট। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমরা জানি পেশেন্টটা সিওপিডি, তার নিউমোনিয়া হয়েছে, রেসপিরেটরি ফেলিয়ার হয়ে গেছে, আমরা জানি যে এই পেশেন্টটা আসলে ব্যাক করার সুযোগ মানে চান্স খুব কম। এজ এ ডক্টর আমরা প্রগনোসিস জানি, কিন্তু আপনি কিন্তু চাইলেই আপনি এটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনাকে পেশেন্ট পার্টিকে নিয়ে বসতে হবে। আবার ছোট ছেলে আপনার মতামতের সাথে একমত যে না, এটা দিয়ে তো কোনো লাভ হবে না ডাক্তার সাহেব, এটা দিয়েন না, এত এত খরচ আমরা বইতে পারবো না, এত সামর্থ্য স্যার আমাদের নাই, এই যে আইসিইউতে প্রতিদিন 30-40 হাজার টাকা বিল, আমরা স্যার এটা পারবো না। কি করবেন? বড় ছেলে চাচ্ছে আইসিইউতে ঢুকাইতে, ছোট ছেলে চাচ্ছে পারবে। এই ক্ষেত্রে ইট ইজ ভেরি টাফ। দেখেন, বেনিফিসিয়েন্সকে সমর্থন করে যে ভেন্টিলেশন কন্টিনিউ করা। আবার আপনি যদি ভেন্টিলেশন কন্টিনিউ করেন, আরেকটাকে যে পেশেন্টের সাফারিং কিন্তু বেড়ে যাচ্ছে, মানে পেশেন্ট কিন্তু দেখা গেলো যে আগে 2 দিন 3 দিন বাঁচতো, সেটা হয়তো আপনি 7 দিন ভেন্টিলেশন দিয়ে আপনি লাইফটাকে প্রলং করলেন, কিন্তু ইট প্রলং দ্য সাফারিং, পেশেন্টের সাফারিং বাড়তেছে। সে আইসিইউতে ইন্টিবেট করা, সে তাকে এনজি করা, তাকে সাপোর্ট দিচ্ছেন, এটা কিন্তু পেশেন্টের সাফারিংটা বাড়তেছে। অর্থাৎ এটা কিন্তু আবার নন ম্যালফিসিয়েন্সকে আপনার সমর্থন করে না। অর্থাৎ নন ম্যালফিসিয়েন্স মানে হচ্ছে যে ডোন্ট ডু হার্ম টু দ্য পেশেন্ট, পেশেন্টকে ক্ষতি করা যাবে না, পেশেন্টকে কষ্ট দেওয়া যাবে না। এই যে আপনি যে পেশেন্টকে ইন্টিবিউট করলেন, অর্থাৎ আইসিইউতে নিয়ে এন্ডোট্রাকিয়াল টিউব দিলেন, পেশেন্টকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন চালাইলেন, এটা কিন্তু একটা হচ্ছে বেনিফিসিয়েন্সকে সমর্থন করে, আবার নন ম্যালফিসিয়েন্সকে আবার সমর্থন করে না। যে না, আপনি তাকে ইন্টিবিউট করে এরকম একটা সিওপিডি পেশেন্ট, সে তো তার তো ইমপ্রুভ হবে না, তাকে আপনি ইন্টিবিউট করে শুধু শুধু আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিয়ে তাকে সাফারিংটাকে আপনি বাড়াইলেন। সো নন ম্যালফিসিয়েন্স দ্যাট ইজ ডুইং অফ নো হার্ম, ক্ষতি করা যাবে না, এইটা হলো একটা মরাল ডাইলেমা, এটা একটা মরাল ডিলেমা। এই ক্ষেত্রে পেশেন্ট পার্টির সাথে ডাক্তাররা মিলে বোর্ড মিটিং করতে পারে, দেন আপনার পেশেন্ট পার্টিকে রেখে বোর্ড মিটিং করতে পারে, তাদের সিদ্ধান্তই আসলে এখানে সিদ্ধান্তটা দিবে পেশেন্ট পার্টি, অর্থাৎ রোগীর ছেলে অথবা তার ওয়াইফ অথবা তার ক্লোজ কোনো সার্ভেন্ট। আপনি তার সিদ্ধান্ত মেকিং এ হেল্প করবেন যে ভাই এরকম এরকম অবস্থা, এটা দিলে আপনার ইমপ্রুভ করার সম্ভাবনা কম, তবে আমরা দিলে হয়তোবা তার 5-7 দিন হয়তোবা তার লাইফটা বাড়তে পারে, অথবা খুব ভালো লাকি হলে সে কাম ব্যাক করতে পারে, কিন্তু চান্স খুব কম কারণ তার রেসপিরেটরি ফেলিয়ার হয়ে গেছে। আর আরেকটা বলতে পারেন যে সে যদি তারা যদি না রাখতে চায়, তাহলে বলতে পারেন যে হ্যাঁ আসলে সিওপিডি অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট, সে তার নিউমোনিয়া হয়েছে, রেসপিরেটরি ফেলিয়ার হয়ে গেছে, তার আসলে এখন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিলে তার সাফারিংটা বাড়বে, প্রসেস ইট উইল প্রলং দ্য প্রসেস অফ ডাইং, সাফারিং মোর, অর্থাৎ তার কষ্টটা বাড়াই দিলেন, বয়স্ক মানুষ সাফারিং। অথবা আরেকটা দেখেন, এই বয়স্ক মানুষ, এই চাচা যদি তার আগে, সে আইসিইউতে যাওয়ার আগে যদি কোনোভাবে বলে যাইতো যে সে যখন ভালো ছিল যে আমাকে আইসিইউতে দিও না, আমাকে আইসিইউতে দিবা না, দিস ভেরি ইম্পর্টেন্ট। সে যদি এমন কিছু বলে যায় অথবা কোনো ডকুমেন্ট থাকে, তার ওয়াইফ যদি বলে যে না উনি আসলে আইসিইউতে যেতে চাচ্ছে না বা যেতে চায় নাই, আপনারা ওনাকে আইসিইউতে দিয়ে দেন। দিস ইজ রেসপেক্ট টু দ্য অটোনমি। দেখেন, রেসপেক্ট টু দ্য অটোনমি অফ দ্য পেশেন্ট, যে না সে আসলে যাইতে চায় না, এটাও কিন্তু আপনাকে কনসিডারেশন রাখতে হবে মাই ডিয়ার কলিগ। দেন কনফ্লিক্ট অর মরাল ডাইলেমা, আমি এটা নিয়ে কথা বলেছি। আপনি একটা রোগীর, যেমন পেশেন্টের একজন মেন্টাল ক্যাপাসিটি আছে, ডাক্তার অ্যাডভাইস করছে যে তার এনজি ফিডিং লাগবে, স্ট্রোকের পেশেন্ট খেতে পারে না, অথবা কার্সিনোমা ইসোফ্যাগাসের পেশেন্ট, পারকিউটিনাস এন্ডোস্কোপি গ্যাস্ট্রোস্টোমি নামে একটা প্রসিডিউর আছে, আপনারা জানেন যে স্টোমাক ফুটা করে খাবার দেওয়া হয়, কিন্তু পেশেন্ট নিবে না, পেশেন্ট পার্টিও রাজি না, যে না নাকে নল দিয়ে কিভাবে খাওয়াবে, নাক দিয়ে খাবার যাবে, এটা কিভাবে সম্ভব, সে জানে না, নো আইডিয়া, সে নিবে না। পেশেন্টও খুব কনফিউজ যে নাক দিয়ে খাওয়াবে, ও মাই গড, অথবা স্টোমাকে মানে পেট ফুটা করে খাবার দিবে, ও মাই গড নো, আমি রাজি না। তখন কি করতে হবে? এটা একটা মরাল কনফ্লিক্ট হয়ে গেল যে আপনি চাচ্ছেন পেশেন্টের ভালো, দেখেন আপনি এনজি দিতে চাচ্ছেন, আপনার মোটিভটা হচ্ছে যে আপনার পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করা, অর্থাৎ পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করে তার রোগ থেকে তাকে মুক্তি দেওয়া, তাকে এই ইনফরমেশনটা দিবেন
বুঝাবেন, 99% আপনার রাজি হবে। 1% ঘাটতারা থাকলে নাও হতে পারে, সেটা ডিফারেন্ট, কিন্তু 99% আপনি যদি তাকে ইনফরমেশন দেন যে না এটা একটা এনজি টিউব, এটা খুবই মানে সেফ, এটা দিলে শতকরা 99% এটা কোনো সমস্যা হয় না, এটা দিয়ে খাবার খাওয়ানো যায়, এবং আপনার নিউট্রিশন আপনি তো ঠিক মতো খেতে পারছেন না, এটা দিয়ে আপনার ভালো নিউট্রিশন মেনটেন হবে। দিস শেয়ার ইনফরমেশন, অর্থাৎ তথ্য দেন, কারেক্ট মিসপারসেপশন। সে ভয় পাচ্ছে যে এটা নাক দিয়ে যাবে, কোথায় যাবে, তাকে বুঝান যে না এটা নাক দিয়ে দিলে এটা খাদ্যনালীতেই যাবে, এটা আমরা চেক করব, হ্যাঁ এটা আমাদের ডাক্তার রয়েছে তারা চেক করবে বারবার। এবং কেয়ারফুল কমিউনিকেশন এবং যোগাযোগ রাখেন তার সাথে, গিভ টাইম টু রিকনসিডার। সে যদি নিতে না চায় প্রথমে তাকে বলেন যে আপনি টাইম নেন, সময় নেন, আপনি আমাকে, আচ্ছা ঠিক আছে আপনি এখন দিবেন না, আপনি 2 ঘন্টা পরে আমি আবার আসবো, আপনি আমাকে দিয়েন রাজি হলে। বোর্ড মিটিং অ্যারেঞ্জ করেন, মাল্টিডিসিপ্লিন টিম ডিসকাশন, দেন গিভ প্রায়োরিটি টু ওয়ান প্রিন্সিপল টু গেট সলিউশন। এই যে 4টা প্রিন্সিপলের মধ্যে যে কোনো একটা প্রিন্সিপলকে আপনি প্রায়োরিটি দেন। যেমন পেশেন্টকে আপনি যতই অনেক বুঝাইলেন, পেশেন্ট বাড়ি বলছে যে না স্যার আমার বাবার তো 70 বছর 80 বছর হয়ে গেছে, এখন স্যার উনি এই 4-5 বার স্ট্রোক করছে, এখন স্যার আমরা বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে যতটুকু খেতে পারে আমরা খাওয়াই, আমরা স্যার নাকে নল দিব না। আপনি অনেক বুঝাইলেন, তারা শুনবেই না। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি পেশেন্ট পার্টির অটোনমিকে আপনি সাপোর্ট করলেন, ছেড়ে দিলেন, ডিওআর দিয়ে, ডিসচার্জ অন রিকোয়েস্ট। তারপরে আপনি বোর্ড মিটিং করার পরে দেখবেন পেশেন্ট পার্টি উপস্থিত থাকলে ইনফরমেশন দিলে 90%ই আপনার মোর দ্যান 90% কিন্তু রাজি হবে। সো ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন এন্ড অফ লাইফ ডিসিশন, ওই যে আমি আগেই বলেছি যে অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট অথবা স্ট্রোক পেশেন্ট, রেসপিরেটরি ফেইলিওর অথবা এমএনডি, মোটর নিউরন ডিজিজ উইথ রেসপিরেটরি ফেইলিওর, হ্যাঁ, এন্ড অফ লাইফ ডিসিশন, শেষ পর্যায়ে একবার পেশেন্টের আইসিইউ ভেন্টিলেশন দরকার, কোনো রিকভারির চান্স নাই, উইল মেক ডিসিশন। কে সিদ্ধান্ত দিবে? যে ছোট ছেলে সে চাচ্ছে তাকে আইসিইউতে শিফট করতে, কিন্তু বড় ছেলে চাচ্ছে না, কি করবে? স্পাউস, তার স্ত্রী, ছেলে বা লিগাল গার্ডিয়ান উইল টেক ডিসিশন, নট ডক্টর। এটা আমি আগেই বলেছি যে এরকম যদি কোনো কন্ডিশন অ্যারাইজ করে, এক ছেলে একটা পেশেন্ট অ্যাডভান্স কন্ডিশনে আছে, সে একবারে টার্মিনাল স্টেজে আছে, তার এখন প্যালিয়েটিভ কেয়ার দরকার, তার আইসিইউতে ভেন্টিলেশন দরকার, কিন্তু পেশেন্টের ছোট ছেলে চাচ্ছে আইসিইউতে ঢুকানোর জন্য, কিন্তু আইসিইউতে ঢুকায়ও তেমন লাভ হবে না, কারণ অ্যাডভান্স সিওপিডি ফেল আপনি জানেন। বড় ছেলে বলছে দরকার নাই, ডাক্তারের সাথে সে একমত, মানে ডাক্তার যেটা মনে মনে ভাবতেছে, সে বড় ছেলে ওইটাই চাচ্ছে যে আসলে তো এই রোগী তো বড় ছেলে বুঝে ফেলছে, অভিজ্ঞ, যে অ্যাডভান্স সিওপিডি সাথে রেসপিরেটরি ফেলিওর, এটাতে তো ভেন্টিলেশন দিয়ে তো লাভ নাই। সো ডাক্তার দিয়েন না। দুই ভাইয়ের মধ্যে লাগলো, আপনিও মাঝখানে পড়ে গেলেন, আপনি মাঝখানেই থাকেন, ডাক্তার বলবেন যে ভাই ঠিক আছে একটা মিটিং করি আমরা অন্য ডাক্তারদের নিয়ে, আপনাদের নিয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত হবে। তারা যেটা সিদ্ধান্ত দেয় সেটাই, তাদেরকে ইনফরমেশন দিতে হবে, সঠিক ইনফরমেশন, ট্রুথ টেলিং, সঠিকটা, একদমই সত্যটা, যে ভাই আপনার বাবা তো অ্যাডভান্স সিওপিডি পেশেন্ট, ওনার নিউমোনিয়া হয়ে রেসপিরেটরি ফেলিওর হয়ে গেছে, এই পেশেন্টকে যখন আইসিইউতে দিব আমরা, তখন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিব, ইজ ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক। বেশিরভাগ ক্ষেত্রে এটা ফিরে আসে না, মোর দ্যান 90% এরকম একটা পার্সেন্টেজ বলেন যেটা বিশ্বাসযোগ্য এবং সাইন্টিফিক্যালি প্রুফড, তখন কিন্তু তারা আপনার কথা শুনবে এবং তাদের আপনি সিদ্ধান্ত নিতে হেল্প করবেন। মাই ডিয়ার কলিগস, যারা এফসিপিএস পরীক্ষার্থী আছে, এফসিপিএস পাঠ্যক্রমী যারা মিডটার্ম দিবেন, অথবা যারা যে ডিসিপ্লিনই হন না কেন, মেডিসিন, সার্জারি, গাইনিয়ান, অ্যালাই, মেডিকেল এথিক্স আপনাকে এখন জানতেই হবে। কোশ্চেন থাকে, আপনার একটা স্টেশন থাকে পরীক্ষা। যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছে, ইটস ভেরি ক্রুশিয়াল টু ইনভলভ দেম ইন মেডিকেল এথিক্স। তাদেরও কিন্তু এই এথিক্স জানতে হবে। অবশ্য তারা ফরেন্সিক মেডিসিনে এথিক্সটা কিছুটা পড়ে আসে, কিন্তু ওটা আসলে অ্যাপ্লাইড না। সো অ্যাপ্লাইড নলেজ কিন্তু এখন আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে চালু করতে হবে, কারণ ইন্টার্নশিপে এটা খুব দরকার। ইন্টার্নশিপের সময়, দেন চাকরিতে যারা পরবর্তীতে যারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে, সরকারি গভর্নমেন্ট জবে ঢুকে, তাদের জন্য কিন্তু খুব দরকার এই ট্রেনিংটা। আপনারা জানেন আমরা একমাত্র হেলথ ক্যাডার যারা কোনো প্রশিক্ষণ ছাড়া আমরা ফিল্ডে যাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। আমরা না জানি আইন, না শিখি এথিক্স, কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হয়, সেটাও আমরা অনেক সময় না জেনেই আমরা সরাসরি শুধু মনে করি যে মেডিসিন, সার্জারি, গাইনির বড় বড় বই পড়েই মনে হয় সার্ভিস দেওয়া যাবে। হ্যাঁ, এখন তো মানুষ অনেক সচেতন, অনেক বেশি ওভার স্মার্ট। সিটি স্ক্যান, এমআরআই সব নেটে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে পেশেন্ট পাঠিয়ে আসে। এদেরকে ম্যানেজ করার জন্য আপনাকে এথিক্সের জ্ঞান ছাড়া আপনি কোনোভাবেই তাদেরকে ট্যাকেল দিতে পারবেন না। এবং আপনি বিপদ থেকে বাঁচতে হলে নিজের সেফটির জন্য অন্তত এই এথিক্স সম্পর্কে পড়াশোনা করা দরকার। দেন আমি কিছু কেস সিনারিও আলোচনা করব। 30-year male lives in abroad, had multiple unprotected sexual exposure, become HIV positive. This is the case.
রিকোয়েস্ট ডক্টর নট টু ডিসক্লোজ টু হিজ ওয়াইফ, যে ডক্টরকে বলছে যে ডক্টর আপনি প্লিজ আপনার আমার ওয়াইফকে বলেন না, বা আমরা জাস্ট নিউলি ম্যারিড, হোয়াট টু ডু, শেয়ার কি করবেন আপনি? দেখেন এই এথিক্যাল প্রবলেম, সে আপনাকে রিকোয়েস্ট করছে, কনফিডেন্সিয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন ডাক্তার হিসাবে আপনার রোগীর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা কিন্তু এথিক্স। এক্ষেত্রে আসলে কি করতে হবে, এক্ষেত্রে তাকে শেয়ার মোর ইনফরমেশন, তাকে অনেক তথ্য দিতে হবে যে ভাই আপনি এইচআইভি পজিটিভ, ঠিক আছে, আপনার এরকম এরকম এটা এই রোগ থেকে কি কি হতে পারে, কিভাবে ছড়ায়, কোন কোন রুটে ছড়ায়, আপনি কিভাবে প্রোটেকশন দিতে পারেন, আপনার ওয়াইফকে কিভাবে প্রোটেকশন দিতে পারেন তার যাতে না হয়, সেই ইনফরমেশন গুলো দেন। তারপরে তথ্য দিলে সে যদি এই এডুকেশন, এই এইচআইভি সম্পর্কে সে যদি পড়াশোনা করে, সে তাকে যদি আপনি নলেজ দেন, তাকে যদি ডাটা দেন, ওয়েবসাইটের ঠিকানা দেন, বই দেন, সে কিন্তু ইনফরমেশন গেয়ার করে তাকে বলতে হবে যে এখন আপনি আপনার ওয়াইফকে বলেন যে আপনার এটা হয়েছে, চিকিৎসা দরকার, এবং এটা আপনার এখন জানেন এইচআইভির লাস্ট একটা অনেক অ্যাডভান্স কিছু চিকিৎসা বের হয়েছে, সেটা সম্পর্কে আপনি বলেন। তাহলে কিন্তু দেখেন তাকে মোটিভেট করতে হবে যে টু টেল হিজ ওয়াইফ। এটা আপনি এই ক্ষেত্রে আপনি একটু সময় নেন, একটু পজ দেন, একটু হোল্ড করেন, কারেক্ট পারসেপশন, তার পারসেপশন চেঞ্জ করেন। সে বলতেছে যে না এটা বললে আমার বউ থাকবে না, চলে যাবে, এটা রং আইডিয়া, তাকে বলেন যে না এটা ভুল ভাই, আপনি তাকে বলেন, সাপোর্ট দেন। কি কি সাপোর্ট, প্রফেশনাল অব্লিগেশন, এবং আপনার যে এটা বলার বাধ্যবাধকতা রয়েছে, আপনারা নোটিফাইবল ডিজিজ এইচআইভি এইডস, প্রফেশনাল অব্লিগেশন যে ভাই আমার তো, আমি ডাক্তার, আমার তো এটা আসলে একজন মানুষকে জীবনকে ঝুঁকিতে ফেলতে পারি না, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা, এদেরকে ঝুঁকিতে ফেলার কোনো রাইট আমার নাই, আমার উচিত তাদেরকে বলা। এবং আপনিই বলেন, আপনি যেহেতু আপনার প্রবলেম, এনকারেজ টু ইনফর্ম হিজ ওয়াইফ হিমসেলফ এট টেস্ট অফ হিজ ওয়াইফ, তাকে এনকারেজ করেন যে ভাই আপনি বলেন, আপনি এখন তো সব জানেন যে কিভাবে প্রোটেকশন দিবেন, কিভাবে তাকে সেভ করবেন, হ্যাঁ, টেস্ট অফিস, এবং তার ওয়াইফকে টেস্ট করতে বলেন, কন্টাক্ট ট্রেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরকম সিনারিও যখন থাকবে আপনাদের পরীক্ষাতে, যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি রয়েছেন, বি ট্যাকটিক, আপনি কিছু টেকনিক অ্যাপ্লাই করবেন, ভেরি মাস ইন্টেলেকচুয়ালিটির পরিচয় দিতে হবে আপনাকে। আপনি খুব ইনফরমেশন গুলো আস্তে আস্তে আপনি নিবেন, এবং পেশেন্টকে আপনি কিন্তু দেখেন, আপনাকে কিন্তু ফ্লাকচুয়েট করা যাবে, আপনাকে কিন্তু দোলনা দিবে। রোগী বলবে, আপনাকে এক্সামিনার বলবে যে আপনি বলে দিবেন, খাস করে বলে দিবেন, বলবেন না স্যার আমি বলবো যে তাকে, আপনি কি এই মুহূর্তে আপনার এই সংবাদটা শোনার জন্য রেডি আছেন? যখন আপনি ব্যাড নিউজ ব্রেক করবেন, বললেন, বলার পরে সে বললো হাই হাই আমার কি হয়েছে, এইচআইভি হয়েছে, কান্নাকাটি শুরু করবে, আপনি কিন্তু ওই মুহূর্তে, সুতরাং আগে তার মেন্টাল স্টেটটা জানতে হবে, তারপরে তার ওয়াইফকে বলবে কি বলবে না সেটার ব্যাপারেও কিন্তু অনেক সময় নিয়ে বলতে হবে, যে ঠিক আছে আপনি সময় নেন, আপনি নিজে ভাবুন, অনেক মানে একটু টেকনিক্যালি, মানে একটু এমপ্যাথি শো করতে হবে, সিম্প্যাথি এমপ্যাথি শো করে তারপরে করতে হবে। এনাদার কেস সিনারিও, 18-year-old গার্ল উইথ ওপিসি পয়জনিং ওয়ান টু ডাই, মরে যেতে চায়। ওপিসি পয়জনিং এর পেশেন্ট আপনার ওয়ার্ডে আসছে, আপনি চিকিৎসা দিয়েছেন মোটামুটি ভালো, তারপরে মেয়েটার সাথে কথা বলে দেখলেন যে সে বলতেছে যে না ডাক্তার আমাকে কেন বাঁচাইলেন, আমি মরতে চাই, আর্স ডাক্তার নট টু রিসার্সিটেড, ডাক্তারকে বলতেছে আপনার পায়ে ধরি, আপনি আমার এই ওষুধপত্র স্যালাইন ব্যালাইন দিয়েন না, বাঁচতে চাই না। কেন বাঁচতে চায় না? দেখলেন যে ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হচ্ছে, অথবা ওর সামথিং, ওর হাজবেন্ড চলে গেছে বা সামথিং, খবর নেয় না, হোয়াট টু ডু, কি করবেন আপনি? আপনাকে, আপনি যদি ওর মতামতকে, ওর কথাকে যদি গুরুত্ব দেন, রেসপেক্ট টু দ্য অটোনমিকে গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিকেল এথিক্স এর, যে না পেশেন্ট চাচ্ছে না আমি দিব না, কিন্তু সে তো অসুস্থ, সে তো বিষ খাইছে, বিষ কে খায়, বিষ কি একটা সুস্থ মানুষ খায়? সে মেন্টালি, তাকে ধরে নিতে হবে যে সে মেন্টালি সিক। ওই মুহূর্তে আপনি তার অটোনমিকে রেসপেক্ট করবেন না, ওই মুহূর্তে রেসপেক্ট মানে আমি বলছি তাকে বলবেন যে ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা, আচ্ছা কি করা যায়, কিভাবে আপনাকে হেল্প করা যায় দেখছি। ওই মুহূর্তে কিন্তু তার ডিসিশন মেকিং ক্যাপাসিটিও ঠিক আছে কিনা আপনি এটাও শিওর না, যে সে তো আসলে, সে তো অসুস্থ, সে ওপিসি পয়জনের কারণে তার কনফিউশন, ডেলিরিয়াম, সেমি কনসাসনেস থাকতে পারে, সে হয়তো বা সে যে কথাটা বলছে সেটা সে সত্যিকার অর্থে সুস্থ হিসাবে সে বলছে না। এই কোশ্চেনটাই, এরকম একটা সিনারিও কিন্তু ছিল, আমি যখন এফসিপিএস পরীক্ষাতে দিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট টাইমেই, এবং আলহামদুলিল্লাহ এরকম একটা, তখন কিন্তু এই আনসারটা ছিল এরকম, আই উইল রেফার দ্য পেশেন্ট ফর সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট টু অ্যাসেস দ্য মেন্টাল ক্যাপাসিটি। আমি পেশেন্টকে রিসাসিটেট করব, এবং করার পরে সে যখন কিছুটা ইমপ্রুভ করবে, ওই যে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, বেনিফিসেন্সকে সমর্থন করা হলো। আপনি পেশেন্টের অটোনমিকে রেসপেক্ট করলেন না, কিন্তু আপনি তার 2 নাম্বার যে প্রিন্সিপাল রয়েছে বেনিফিসেন্স, সেটাকে কিন্তু আপনি রেসপেক্ট করলেন, যে ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট আমি পেশেন্টকে রিসাসিটেট করব। দেন সাইকিয়াট্রিতে রেফার করব টু অ্যাসেস দ্য মেন্টাল ক্যাপাসিটি, ট্রিট সিভিয়ার ডিপ্রেশন, পেশেন্ট যদি সিভিয়ার ডিপ্রেশন থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করবে, সিজোফ্রেনিয়া থাকলে, ম্যানিয়া থাকলে, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। কাভার বোথ এথিক্যাল এন্ড লিগাল পার্সপেক্টিভ। দেখেন এথিক্যাল পার্সপেক্টিভ কাভার হলো যে আপনি পেশেন্টকে চিকিৎসা করলেন একজন চিকিৎসক হিসাবে, এটা কিন্তু এথিক্যাল এবং লিগাল দুটাকেই কাভার দিচ্ছে, এবং আপনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার করলেন, সেটাও কিন্তু আপনার লিগাল পার্সপেক্টিভ কাভার দিবে। এই পেশেন্ট যদি মরেও যায়, অথবা সে যদি পরে ক্লেম করে ডাক্তারের নামে, সে কিন্তু
দুইভাবেই সেফ, এই এথিক্যালিও সেফ, লিগালিও সেফ। জজ সাহেব কিন্তু আপনাকে বাবা দিবে না, আপনি ভালো কাজ করছেন, আপনি মানবিক কাজ করছেন, আপনি সে আপনার পায়ে ধরছে চিকিৎসা না দেওয়ার জন্য, তারপর আপনি চিকিৎসা দিয়ে তার লাইফটা সেভ করছেন। সবার আগে জীবন বড়, তাই না? সবার আগে মানুষ সত্য। হ্যাঁ, সো আপনি এটা ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। দেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি মাই ডিয়ার কলিগস। সাম প্রবলেম, যে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমাদেরকে আমাদের হায়ার অথরিটি বা সিনিয়র যে প্রফেসর রয়েছে, কনসালটেন্ট রয়েছে, অথবা হেড অফ দ্য ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ ডিরেক্টর, প্রিন্সিপাল, এদেরকে জানাইতে হয়। অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, আমরা জানি যে মেডিকেল এথিক্সে কনফিডেন্সিয়ালিটি ডাক্তারদের জন্য একটা আমানত স্বরূপ, যে একজন রোগীর অনেক কথা তার ওয়াইফকে, তার হাজবেন্ড তার ওয়াইফকে বলে না, তার মাকে বলে না, অথবা ছেলে তার মাকে বলে না, কিন্তু ডাক্তারকে বলে, আমরা জানি। সো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হচ্ছে আরেকটা এথিক্স, মানে খুবই একটা ভাইটাল ইস্যু ডাক্তারের জন্য, ডক্টর পেশেন্ট রিলেশনশিপের জন্য। কিন্তু সরি টু সে, সামটাইম উই হ্যাভ টু ব্রেক ইট, উই নিড টু ব্রেক ইট, উই মাস্ট টু ব্রেক ইট। সেই জিনিসগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। নোটিফাইয়েবল ডিজিজ আমি আগেই বলেছি, যেমন কোভিড-19 হলো, এইচআইভি হলো, টিবি হলো, টিবি একটা নোটিফাইয়েবল ডিজিজ, আপনার জানাইতে হয়। ড্রাগ অ্যাডিকশন, মাতলামি করতেছে, অ্যালকোহল খাওয়া কিন্তু দোষের কিছু না, অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন, কিন্তু কেউ যদি অ্যালকোহল খেয়ে মাতলামি করে, সেটা কিন্তু দোষের। অর্থাৎ দেখা গেছে যে আপনার পরিবেশ ইয়া করতেছে, চিল্লাপাল্লা করতেছে, রাত 2টা 3টা বাজে, ড্রাগ অ্যাডিকশন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশকে ইনফর্ম করতে হবে যে না, এরকম সে কিন্তু এরকম ইয়া করতেছে। অ্যাবর্শন অফ আনমেরিড গার্ল, মনে করেন 14 বছরের একটা মেয়ে আসছে, আপনার পিভি ব্লিডিং নিয়ে আপনি গাইডিং ওয়ার্ডে কাজ করছেন, তো এখন আপনি আলট্রাসোনোগ্রাম করে দেখলেন যে হিডেন প্রোডাক্ট অফ কনসেপশন। মাকে বললেন, মা তো আকাশ থেকে পড়লো, বললো যে না, এরকম কিভাবে হইলো, এটা এরকম মেয়ে, ওর তো বিয়ে হয় নাই, অথবা জামাই বিদেশ থাকে, কেমনে হইলো, বাতাস লাগছে, কি করবেন? আপনি বললেন, ও আচ্ছা বাতাস লাগছে, কি বাতাস রে ভাই, কি করবেন আপনি? উনি বললেন, তখন কিছুক্ষণ পরে বললেন যে না, আপনার মেয়ে তো এরকম এরকম কনসেপ্ট করছে, দেখেন খবর নিয়ে। পরে খবর নিয়ে দেখা গেল যে পাড়ার কোনো খালাতো ভাই, মামাতো ভাই, সামথিং অ্যাফেয়ার, প্রবলেম হয়ে গেছে। হোয়াট উইল ইউ ডু? অ্যাবর্শন অফ আনমেড গার্ল, এই ক্ষেত্রে আপনাকে মাস্ট, আপনার সিনিয়র যে কনসালটেন্ট রয়েছে, অর্থাৎ গাইনি প্রফেসর রয়েছে আপনার ডিপার্টমেন্টে, আপনাকে অবশ্যই তাকে জানাতে হবে, এবং পেশেন্টকে বলতে হবে যে না, এটা আমার জানাইতেই হবে, এটা আমার প্রফেশনাল অব্লিগেশন, অর্থাৎ আমাকে ডাক্তার হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব এটা জানানো। টক টু দা ইউর কনসালটেন্ট সিনিয়র, অর ইউর প্রফেসর, অর হেড অফ দ্য ইনস্টিটিউট, দ্যাট ইজ ডাইরেক্টর, যে স্যার এরকম এরকম প্রবলেম, দে উইল টেক দ্যাট ডিসিশন। তারা কি করবে সেটা জানাবে, তারা হয়তোবা তার হায়ার অথরিটি যারা আছে তাদেরকে জানাতে পারে, যদি চায় আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারে। অর্গান ট্রান্সপ্ল্যান্ট, লিভার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে আমাদের দেশে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। অর্গান ট্রান্সপ্ল্যান্ট করতে হলে অবশ্যই আপনার কনফিডেন্সিয়ালি ব্রেক করতে হবে, অর্থাৎ আপনি একটা, আপনার আত্মীয় অর্গান দিবে, তাকে কিন্তু আমাদের দেশে জানেন পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয় যে তার আত্মীয় কিনা, তার আসলেই সে অর্গান ইয়া কিনা। এই ক্ষেত্রেও কিন্তু আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে হবে, আপনার এই সেফটির জন্য, ওই ডোনারের সেফটির জন্য, যে দিবে সে আসলেই, দেন পাবলিক ইন্টারেস্টের জন্য, যেমন ড্রাগ অ্যাডিকশন, এটা পাবলিক ইন্টারেস্ট বলছি। ইনভিট্রো ফার্টিলাইজেশন, অন্যর স্পার্ম ওভাম নিয়ে আপনি বাচ্চা ইয়া করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কনফিডেন্সিয়াল ব্রেক করতে হবে, তাকে জানাইতে হবে, এটা করা যাবে না না জানাই পেশেন্টকে। বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যু অবশ্যই নোটিফাই করতে হবে। আমরা জানি যারা উপজেলায় যারা গভর্নমেন্ট জব করে আসছি, তারা জানি যে কোনো জন্ম মৃত্যু নিবন্ধন করতে হয়, মৃত্যু হলে থানায় ইনফর্ম করতে হয়। আনইউজুয়াল ডেথ, অর্থাৎ কোনো আনন্যাচারাল আনইউজুয়াল ডেথ হলে কিন্তু, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে কিন্তু সেটা আমাদের থানা পুলিশকে জানাইতে হয়। অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের জন্য, পাবলিক ইন্টারেস্ট বা সেফটির জন্য কিন্তু আমাদের কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে হয়। দেন পুলিশ অর কোর্ট রিকোয়েস্ট অর রিকর্ড বাই দ্য ল, অর্থাৎ পুলিশ অথবা কোর্ট যদি রিকোয়েস্ট করে আপনাকে, লিগালি আপনাকে আইনগতভাবে লিখিতভাবে যদি আপনাকে কোনো ডকুমেন্ট দেয়, যেটা আমরা থানা থেকে পাই প্রায়, অর্থাৎ এটাকে আমরা বলি রিকুইজিশন, পুলিশ রিকুইজিশন পাই, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু ব্রেক করতে হবে, তাদেরকে ইনফরমেশন দিতে হবে যতটুকু দেওয়া প্রয়োজন। দেন টেরোরিস্ট সাসপিশন, জঙ্গি, আপনার ওয়ার্ডে একজন ভর্তি হয়েছে, তাকে আপনার সন্দেহ হইলো যে সে তো আসলে জঙ্গি, সে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, মাস্ট ইউ শুড মাস্ট ইনফর্ম দা লিগাল অথরিটি। Then another one, my dear colleague, epilepsy or any mental condition affecting driving, বাইরের কান্ট্রিতে এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পেশেন্টের যদি খিঁচুনি থাকে বা অ্যালকোহল উইথড্রল থাকে বা সিভিয়ার ডিপ্রেশন থাকে, সিজোফ্রেনিয়া থাকে, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি, যেখানে মেন্টাল ক্যাপাসিটি পেশেন্টের নাই, ড্রাইভিং করা, বাইরের কান্ট্রিতে প্রায় সবাই ড্রাইভিং করে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স একটা ভাইটাল ইস্যু, আমাদের দেশে এটা নিয়ে কথা কম হয়। এটা কিন্তু তাদেরকে অবশ্যই ডিভিএলএ বলি আমরা, দ্যাট ইজ ড্রাইভিং অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি, অর্থাৎ ডিভিএলএ কে জানাইতে হয় মাস্ট। যদি কোনো পেশেন্টের এপিলেপসি থাকে, তার লাইসেন্স অনেক দিন মানে হোল্ড করে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত তার বিগত ডাক্তার সার্টিফিকেট না দেয় ততক্ষণ পর্যন্ত
আপনার লাইসেন্স ব্রেক করা লাগে। দেন কিছু কন্ডিশন আছে, যেমন কিছু সার্জারি পরে, যেমন এমআই এর পরে, পিসিআই করার পরে 1 মাস পর্যন্ত ড্রাইভিং করা নিষেধ, সিএবিজি করার পরে হয়তো বা আরো বেশি 6 মাস, এরকম একটা ওদের একটা নির্দিষ্ট ডিবিএল এর একটা রুলস রয়েছে। সেই রুলস কিন্তু আমাদের আইনকে শ্রদ্ধা করতে হবে, সেই ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ব্রেক করতে হবে। দেন আরেকটা ব্যাপার রয়েছে, যদি আপনার ধরেন কারখানায় কাজ করছে একটা শ্রমিক, তার আপনার ধরেন হেপাটাইটিস এ বা ই হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পাবলিক ইন্টারেস্টের জন্য তার ওই কারখানার মালিককে কিন্তু আপনি সেটা ইনফর্ম করতে পারেন। এটা কিন্তু আপনার জাস্টিফাইড বাই দ্য ল। আজকে মেডিকেল এথিক্স সম্পর্কে আমাদের আলোচনা, আমি মনে করি কয়েকটা সিনারিও দিয়ে আলোচনা করেছি এবং ডেসক্রাইব করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং কারো কোনো কোয়েরি যদি থাকে তাহলে আমাকে জানাবেন। এতটুকু আপনাদের জন্য যদি আপনারা ক্যারি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু সেফটি। আমি বলবো, বারবার বলবো, যে এখন সময় পরিবর্তন হয়েছে, আমাদের খুব সচেতন হতে হবে। চিকিৎসকদের সবকিছু ডকুমেন্ট করে রাখতে হবে, এথিক্যাল দিকটা আমাদের চিন্তা করতে হবে। নিজের সেফটির জন্য, রোগীর সেফটির জন্য আমাদের আইনকে শ্রদ্ধা করতে হবে, এবং সর্বোপরি যাতে আমরা ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা ভালো থাকে, সেই জন্য আমরা সর্বদা চেষ্টা করব। থ্যাংক ইউ। কেউ ইয়াতে আছেন, হোস্ট কেউ আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। রাকিব? স্যার শেষ করে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার লেকচার প্রায় শেষ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।